পড়ুয়া থেকে আমি রিনা। আমি আগের বারের মতন এবারও সে পুজোর সংখ্যার একটা বই থেকে গল্পটা পড়ছি, একটা ছোট গল্প। আশা করি সব্বার ভালো লাগবে। গল্পটির নাম অথ ডাক্তার হসপিটাল কথা। লেখক বাণী বসু। ডাক্তার ডাক্তার ডাক্তার, মাঝরাতের বুক চিরে আওয়াজ উঠল। আওয়াজটা রোগীর গলা থেকে লাফিয়ে চলে যাচ্ছে তার প্রিয়জনদের গলায়। প্রথমে একটা আকুল চিৎকার, তারপর কাতর ভিক্ষা, তারপরে কাটা ছাগলের মতো ধরফরানি। মল্লিক ডাক্তার, চাটুজ্জে, মুখুজ্জে, সরকার, মজুমদার, ডাক্তার বাবু। না, চেঁচিও না, চেঁচিও না। ডাক্তার বাবুরা আজকাল আর ভিজিটে আসেন না। ডবল কি আড়াই গুণ ফিস দিলেও না। কেন কেন? সেই হিপোক্রেটিসের ওথ নিয়েছিলেন না? ও হো হো, সেই পুরাতন কাসুন্দি কথা আবার। নতুন কিছু কও হে জনাব, নতুন কিছু। কেমন সুন্দর ছিল দিনকাল। ডাক্তার ছিলেন শৈলেনবাবু। কেমন নিশ্চিন্ত মুখশ্রী। ধীরে সুস্থে ড্রয়ার বন্ধ করে ওষুধের ক্যাবিনেটের ঢাকনাটি ঠেলে দিয়ে সুধীর কম্পাউন্ডারে ঠান্ডা হাত আর মনোযোগী চোখের সঙ্গে চোখ মিলিয়ে কি যেন একটা বার্তা দিয়ে গলায় স্টেথো, হাতে ওষুধ ব্যাগ, টুক করে বেরিয়ে সেকেন্ড হ্যান্ড মরিস মাইনরটিতে উঠে পড়লেন। পক পক করতে করতে নিমিষে এসে পড়লেন লাল ইটের দোতলা বাড়িখানার দরাজ দরজায়। কর্তার উদার আহ্বান, আসুন আসুন ডাক্তার বাবু। কর্তার বড় ছেলে গিয়ে সে ব্যাগটি হাত থেকে নেবে। অন্দরের দিক থেকে একটা তাড়া। তিনি ওপরে রোগীর ঘরের দিকে যাবেন। পেছনে তার তল্পি বইবে একজন সমর্থ যুবক। ঘরের মধ্যে রোগীকে ঘিরে ৩-৪ জন। এদের সবাইকার ভাবখানা হলো স্বয়ং ঈশ্বর পুত্র নেমে এসেছেন। ঘাড় সব একটু নিচু, চোখ তার যে অঙ্গের উপরে থাক সাক্ষাৎ ভগবানের সান্নিধ্য পাবার কৃতার্থতা সেই সব চোখে। রোগীদের দিক থেকে সবটাই একই রকমের আছে। সেই সম্মান, সেই কৃতার্থমন্যতা, সেই পড়তে না পারা ABCD প্রেসক্রিপশন নিয়ে ঘষ্টানি। তবে ডাক্তারদের দিক থেকে হয়তো মরিস মাইনর হয়ে গেছে হোন্ডা সিটি। ইদানিং ডাক্তারবাবু আর তাতে চড়ে রোগী বাড়ি যান না, হসপিটাল যান বাধা সময়ে আর চেম্বারে। ডাক্তার ডাক্তার ডাক্তার, দুপুরে বিকেলে আওয়াজ উঠছে, সকালে ভোরে সন্ধে রাতে মাঝরাতে। নিজেদের গাড়ি এসকর্ট করে নিয়ে যেতে চাইছে কেউ, কেউ বলছে আরো বেশি টাকা দেবে। তখন এরা যান কিনা বলতে পারবো না, কেননা এমন অফার আমরা করিনি, অত সাধ্য নেই। দেখতে পাচ্ছি ছোট ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছে। দেখতে পাচ্ছি প্রবীণ রোগীর মুখখানা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ভয়ের চোটে অ্যাম্বুলেন্স ডাকছি, চলো হাসপাতাল। সেখানে ডাক্তার পাবো তো? হ্যাঁ হ্যাঁ, সার্জেন এসেছেন। হাত ভেঙেছে? হ্যাচকা এক টান। ওরে বাবারে, মরে গেলুম। হুহ,
কাঁধটাও জখম হয়েছে। প্রাণ বার করে এক্স-রে হলো। ব্যাস, এবার লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে জম্পেশ এক সার্জারি। ব্যাস, কাটা ছেঁড়া জোড়া তালি দিয়ে ডাক্তার বেরিয়ে গেলেন। সকাল বিকেল হাপিত্যেশ। তিনি আসবেন 3 দিনের মাথায়। ইতিমধ্যে ফিজিও আসা যাওয়া করছেন। ব্যায়াম, কোনো টানে নাড়ি ছেড়ে যায়, কোনো টানে আবার আরাম মেলে। ডাক্তারকে একটু বললে হয় না, উহু, এখন আপনি আমাদের জিম্মায়, সার্জেন্ট বাবুর ওই কাজ, কাটা ছেঁড়া জোড়াতালি, তারপরে যা কিছু সব করবেন ফিজিও। পেট ব্যথা করছে তো আমরা কি করব? মেডিসিনের ডাক্তার ডাকুন। 3 জনের যদি মিলমিশ না হয় তো তোমার প্রাণান্ত। প্রাণান্ত তো হয়েই গেছে। এখনো যেটুকু ধুকপুক করছে সেটুকু চাতকের মতো চেয়ে আছে সেবিকাদের দিকে। আহা, ওরা কেমন নীল পাড় শাড়ি পরে বালতি ঝাঁটা নিয়ে রেডি। দিদিমণিরা সাদা ড্রেস পরে। আজকাল আর মাথায় কড়া মারে সেই মুকুট থাকে না। সরকারি হাসপাতালে গেলেই দেখতে পাবেন সেসব। একসময় শুনেছিলাম সরকারি হাসপাতালে ফুল টার্ম কাজ শেখা সেবিকারা যখন দেখলেন অন্যান্য প্রাইভেট সংস্থা থেকে 5-6 মাসের কোর্স করে পুচকে পুচকে আনাড়ি মেয়েরা সমান মর্যাদা পাচ্ছে, তখন তারা দাবি করেন তাদের মতো ড্রেস এরা পরতে পাবে না। সেই থেকে নার্সিং হোমে হোমে আপনি প্রজাপতি নার্স দেখতে পাবেন। নানা রকম ছাটের, নানান ছিটের ফ্রক, তার সঙ্গে ফুল ঝুরি কথা। আইসিইউতে ভর্তি নাকে নল রোগীর। আমাকে সেডেটিভে রাখা হয়েছে। ঘুম ভেঙে গেল, দেখি কড়া আলো জ্বলছে, আর প্রজাপতি নার্সেরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। মুভিতে যাবে কিনা, অন্য একটা মুভি কেমন হয়েছে, তমুক বন্ধুর সঙ্গে কাটটি হয়ে গেছে, এবার পুজোয় শাড়ি নয় ড্রেস নেব। মাকে ফাইনাল বলে দিয়েছি। কিছুক্ষণ পরে মালুম হয় না, না এটা তো মাছের বাজার নয়, সাত সকালও এটা নয়, এখন তো মাঝরাত। স্থান কোনো এক প্রাইভেট হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট। আর পাত্র হলেন নার্স স্কুল, যারা নাকি সুবিখ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বাচ্চা কাচ্চা। মারাত্মক আহত হয়েছি। কাতর প্রায় অচেতন দেহটা বেডের কাছে পৌঁছে গেল। অর্ধেক বডি বেডে আর অর্ধেক বডি ঝুলিতম। স্ট্রেচার সরে গেছে। কর্কশ্বর কানে উঠল, উঠুন, বেডে উঠে শুন। পেশেন্ট চোখ বুঝে। নিজেদের মধ্যে কিছু গুজগুজিতং। আমার দেহে হ্যাচকা টান। উঠে যাই সাঁ সাঁ করে। জামা কাপড় ঘ্যাচাং ঘ্যাচ করে বদলে যায়। গায়ে ঘাম দেয়। এক জ্ঞানহীনতায় গড়িয়ে পড়ি। কতক্ষণ কেটেছে কে জানে, কিন্তু আবছা থেকে এক ঝটকায় জ্ঞান এসে যায়। কতগুলি তীক্ষ্ণ খোঁচাখুচিতে। উহু, চেয়ে দেখি আমার শিরা খোঁজা হচ্ছে কবজির কাছটায়। উহ উহ, বড্ড লাগছে। মেয়েটি অশান্ত গলায় বলল, এই রেবা, একটু আয় না, ভেন খুঁজে পাচ্ছি না যে। রেবা এলো।
রেখা এলো, রেশমি এলো, কিন্তু ভেন রিস্ট ছেড়ে মাঝ হাতেও মিলল না। রেখা বলল, ভেন বয়স হয়ে গেলে পাতলা হয়ে যায় তো, এঁকে বেঁকেও যায়। বুঝলুম, আসল অসুখটা বয়স, তাই বেচারিরা ট্যাকেল করতে পারছে না। তখন একটা মাঝারি মাপের পাতলা ফ্যাকাশে ছেলে এসে উপস্থিত হলো। ওস্তাদ হাতে আমার কবজিটা ধরল, হাতের মুঠোর উপরে তলায়, আর হাতটা একটু ঘুরে বেড়ালো। তারপর পুট ছুঁচ ঢুকেছে। পাকা হাতে সে চ্যানেলটা করে দিল। চেঁচাতেও হলো না, হাত কুঁকড়ে রাম রাম জপ করতেও হলো না। তারপর সেই ছেলে চ্যানেলের উপর দিয়ে আমার হাতটা ধরে রইল বেশ কিছুক্ষণ। কি ঠান্ডা হাত, কি আরাম! বলি, তোমার হাতটা এত ঠান্ডা কি করে? বরফে হাত ঘষে এলে নাকি? বলে, আমার হাত জানুয়ারি টু ডিসেম্বর এমনি ঠান্ডা থাকে ম্যাডাম, শীতে আরো ঠান্ডা। বলি, তুমি চ্যানেল করে দিলে এত সহজে, ভেন পেলে? বলে, পাবো না কেন? যা রয়েছে তা না পাবার কি আছে? ট্রেনিং নিয়েছে? ট্রেনিং, এক্সপিরিয়েন্স? ওই যে ৩-৪টে মেয়ে, দেখো আমার হাতটা ক্ষতবিক্ষত করে ফেলেছে, ওদের কি কোনো ট্রেনিংই নেই? ছেলেটি চুপ করে আমার হাতে জমাট রক্তের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তোমার নাম কি বাছা? তেগ বাহাদুর। ডেজিগনেশন? নার্স তো? এই রকম সাদা পোশাকের ছেলে আরো কিছু ঘোরে দেখতে পাই। ও বলে, মেল নার্স তো, ব্রাদার বলে। সার্জারি হয়ে যায়, জ্ঞান আসে। লাঞ্চ টাইমে আমার নো মিল, দুপুরে একটা পাতলা টোস্ট আর স্যুপ আসে, বাঁ হাতে খেয়ে নেই। কিন্তু ডিনার টাইমে ডান হাত তো নাড়াতেই পারছি না। কি ভাগ্য, একজন ভবিযুক্ত সিস্টার এসে খাইয়ে দিলেন। ভেবেছি এমনি চলবে বোধহয়। ও হরি, ও হলো গিয়ে প্রথম দিনের বিবেচনা। পরদিন সকাল থেকে আপনা হাত জগন্নাথ। ডান হাতে সার্জারি, ইমপ্লান্ট ঢুকেছে, পুরো হাতটা স্থবির। হাত বাড়াতে যাই, পারি না। বাঁ হাত দিয়ে কলা তুলি, পড়ে যায়। টোস্টটা ইঁদুরের মতো একটু একটু খুবলে খাবলে খাই। বাঁ হাতে চায়ের কাপটা থরথর করে কাঁপতে থাকে। নতুন নার্সে প্রবেশ, ঝপাং করে ব্লাড প্রেশার, খপাত করে টেম্পারেচার, খপ খপ করে ইসিজি। তারপর তার চোখ পড়ে। ব্রেকফাস্ট, কেলা খাওনি? আমি আধশোয়া আছি, সামনে অ্যালুমিনিয়ামের পেশেন্ট টেবিল,
সিস্টার কলাটি ছাড়িয়ে আমার হাতে ধরিয়ে দিলেন, মানে বাঁ হাতে। আমি জানিও না আমার সে খাওয়ার দৃশ্য আড়াল থেকে কে কে দেখেছে। পেটটা একটু ভরায় আমার চোখে তখন আনন্দের জল। বাড়ি বাড়ি বাড়ি, আহা কি আনন্দ আকাশে বাতাসে! যখন তুমি বাড়ির সেই একই ঘর, একই পাখা, একই বেড, একই সোফা দেখতে দেখতে বোর হয়ে গেছো আর চলে গেছো সপ্তাহ খানেকের সফরে, কি চঞ্চল সমুদ্র কিংবা কি পরিষ্কার দূষণ মুক্ত নীল আকাশের নিচে এই কোলাখাম তিন চুলা। সপ্তাহ শেষ বাড়ি ফিরছো, নিজের কাছেও স্বীকার করছো না দূর থেকে একটা শান্তি আর নিশ্চিন্তির হাওয়া বইছে। তুমি তুমি সে হাওয়াটার নাগাল পেতে অস্থির। উবার চলেছে সে একই পথঘাট, একই ব্যস্ততার বিরাট ঝুড়ি দোলাতে দোলাতে কুলি, ভোর সকালে ডিউটি করতে বা ডিউটি ফেরত মানুষজন, সেই এক পোস্তা বেবন্ডোড, ক্রমে চিত্তরঞ্জন এভিনিউ, পরপর সব বন্ধ লোহালক্কর মেশিনারির দোকান। তোমার চোখে যেন গিলে খাচ্ছে এইসব। আরে এই তো ব্রিজ, গ্র্যান্ড হোটেলের সাদা, ভিক্টোরিয়ার মাথার কালো। আস্তে ধীরে তুমি শ্যামাপ্রসাদে পড়লে, এইবার ক্রস করে চলে যাবে পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে সাদার্ন এভিনিউ। বাকিটা তুমি আর দেখছো না, প্রচন্ড হাইপার। দরজা খুলল, ব্যাস ভূমধ্যসাগরের ভেতর থেকে ভেসে উঠল নীলে নীল সব আসবাব, দেয়াল, দেয়ালে ছবি। ওই তো দেখা যাচ্ছে রান্নাঘরের পার্শ্বচিত্র। মনে হচ্ছে বাড়িটাকে জড়িয়ে ধরি, সে যেন একটা মানুষ, খালি কার অভিশাপে চেহারাটা হয়ে গেছে অন্যরকম। সেই প্রিয় বাড়ি। ৩-৪ দিন বাড়ির আদর খাই, কেউ হ্যাচকা টান মারছে না, বলছে না নিজে খান। কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে, প্রত্যেকবার শোয়া থেকে উঠে বসার জন্য হাত বাড়াচ্ছে। ফিজিও এসে কত মিষ্টি করে বলছেন, এই এই হয়ে গেল, আর একটু লাগছে না, আর থাক ম্যাডাম। আমাদের শিক্ষা হলো, মানে মডার্ন ফিজিওথেরাপি বলে পেশেন্টকে কষ্ট দিয়ে কিচ্ছু করবে না। কদিন কেটে গেলে হঠাৎ এক অন্য ব্যথা অনুভব করি। ক্রমে সেই ব্যথা যন্ত্রণা হয়, অসহনীয় হয়, ঠিক যেন সাপের ছোবল। ডাক্তার ডাক্তার ডাক্তার! দেখো না কোতারে, দেখো না, অনেক ওপরতলার মানুষ, দেবতা বিশেষ তিনি, তাকে বাড়িতে ডেকে আনবে? এ কি মূর্খ পাপের চিন্তা! তখন রোগীর ছেলে মেয়ের অবস্থা রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যের শ্যামার মতো। ওগো শোনো, ওগো শোনো, ওগো শোনো, আছো কি বীর কোনো? কেহ নাই। সুতরাং আবার স্ট্রেচারে লটকিয়ে হাসপাতালে চলো। অন্য তলায় জায়গা হলো, এবার স্ট্রেচার থেকেই বিছানায় ঢেলে দিল। শুয়ে মাঝে মাঝে চিৎকার করে উঠছি, সিস্টার নিশ্চিন্ত মনে কি লিখে যাচ্ছেন। অন্য এক সিস্টার এলেন, একেবারেই ছোট, দেখায় 17, কিন্তু অতটা ছোট বোধহয় নয়। দুটি তিনটে করণীয়
করে সে ইসিজি করতে গেল, আর একটি সিস্টারকে দেখালো। দুজনে মিলে ইসিজির লাল সবুজ তারাগুলো নিয়ে কি যেন গুরু আলোচনা করতে লাগলো। তারপর এলেন আরএমও। তিনি নিচু স্বরে মেয়ে দুটিকে ধমকাতে লাগলেন, এই তো এই নম্বরটা এখানে বসাবে, এইটা ওখানে, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা তিনি এগিয়ে দিয়ে গেলেন। আমার কেমন মনে হলো এইখানেই আমি চেঁচিয়ে চেঁচিয়ে মরে যাব। কেননা কোনো ডাক্তার আসবেন না, কেউ জানবে না আমার কি হয়েছে বা ছিল। ইসিজি করতে না জানা মেয়েটি এবার এগিয়ে এলো, সে আমার চ্যানেল করবে। আমার সর্বশরীর কুঁকড়ে যায়। বাঁ হাতে তখনও কালশিটে জমাট রক্ত। সে বলে, এ তো দেখছি এ হাতে অনেকবার, ডান হাতে করতে হবে। আমি ক্ষীণ স্বরে বলি, ও হাতে সার্জারি, ভীষণ ব্যথা। সে বলল, আউপাতালির মতো করবেন না, ব্যথা তো কি, চ্যানেল তো আমাকে করতেই হবে। আমি বলি, দেখো বাপু, আমি তোমার মায়ের মতো, সার্জারির হাতে চ্যানেল হয় না, আমি জানি। সে বলল, মা মাসি যাই হন, আই ডোন্ট কেয়ার। এতটুকু মেয়ের এত রুক্ষ স্বর কি করে হয়? প্রথম সূচাঘাতে আমি আর্তনাদ করে উঠি, তেগ বাহাদুর, তেগ বাহাদুর। বাহাদুরদার কেউ হন আপনি? কি করে বলি হ্যাঁ, তেগ বাহাদুর যে নেপালি, আর আমি স্পষ্ট বাঙালি। সে বলে, বাহাদুরদা আজ আসেনি। তখন আমি চিৎকারে উঠি, যে কোনো ব্রাদার, যে কোনো ব্রাদারকে ডাকো। বলতে বলতে একটা চ্যাংড়া কালো কালো ব্রাদারের প্রবেশ। চুলের এইসা কেয়ারি। ভাবি, এক্ষুনি তার চ্যাংড়া ভাষায় কিছু অপমান করে বসবে বুঝি। মা মিষ্টি গলায় একটু হেসে বলল, আপনি তো ও বিল্ডিং এর দোতলায় 25 ছিলেন, ডান হাতে তো ইমপ্ল্যান্ট বসেছে। আপনি বাহাতটা দেখি, আসুন। টুক করে চ্যানেলটা করে দিল। আমি বলি, তোমাকে আমি আশীর্বাদ করছি, ওই মেয়েগুলি আমার অবস্থা কাহিল করে দিয়েছিল। সে ক্ষমা হাসি হেসে বলল, দেখুন না দিদি, এদের তো খেলা করবার বয়স, পারে কখনো? তাহলে এসেছে কেন? সেবা কি একটা ইয়ার্কির জিনিস? আর ছেলে মানুষ বলে কি ভদ্রভাবে কথা বলতেও পারে না? সে ব্রাদারকে টলাতে পারি না, আমারই ভুল। ব্রাদারের তো বয়স কম। সব শুনে টুনে তো আমার মেয়ের খাপ্পা ছিল শান্ত মেয়েটি, পটে আঁকা ছবিটি। এখন দেখি ঝড়ের কাছে ঠিকানা রেখে যাচ্ছে। আমার মা মোটেই কিন্তু আউপাতালি নয়। শি ক্যান এন্ডিওর আ লট। খারাপ ব্যবহার করেছে মেয়েরা, চ্যানেল করতে গিয়ে হাত ক্ষতবিক্ষত করে দিয়েছে। বিশ্বাস না হয় দেখুন। বাইরে লম্বা লম্বা টেবিল পেতে মেট্রন আর সিনিয়র নার্সটা বসে কি সব লেখালেখি করেন, সেখানেই নালিশটা গেল। বিকেলে সুটেড বুটেড শর্মার প্রবেশ। নিয়ে এসেছে আবার সেই মেয়েটি যার নাকি খেলা করার বয়স। আমার কাছে এসে বাউ করে একজন বললেন, ম্যাডাম, আমরা হসপিটাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে এসেছি। আপনার অভিজ্ঞতা, ভালো মন্দ যাই হোক আমাদের বলুন।
সেটা তো শেষকালে ছাপা কাগজে লিখতে হয় ভাই। স্যাটিসফ্যাক্টরি, গুড, এক্সেলেন্ট। আজকাল নিয়মটা বদলে গেছে ম্যাডাম। সামনাসামনি জিজ্ঞাসা করছি আমরা, যাতে সত্যি কথাটাই শুনতে পাই। তাতে আমাদের কি সুবিধে হলো? এসেছেন তো যাদের বিরুদ্ধে নালিশ তাদেরই একজনকে সঙ্গে নিয়ে। নার্স মেয়েটি ফ্যাকাশে হয়ে গেল। তার উপরে আপনি তো নেহাত বাচ্চা, সবে গলা ভেঙেছে, বলতে থাকি। ছেলেটি একেবারে লাল হয়ে গেল। তা তো করে বলল, ততটা নয়, ততটা নয়, আমি 20, এই চাকরি করতেই পারি। ম্যাডাম, কাইন্ডলি বলে দেখুন প্রতিকার করতে আমি পারি কিনা। আমি বলি, এনারা পুতুল খেলা থেকে তুলে এনে বালিকাদের নার্স হিসাবে এমপ্লয় করেন। সে মেয়েগুলো কিছুই জানে না। রোগীর হাতে চ্যানেল করতে গিয়ে তার শিরাগুলি ছিঁড়ে খুঁড়ে দেয়। ইসিজি করতে জানে না, তবু সেটি হাতে নিয়ে বয়স্ক রোগিণীর দেহের উপরে নেট প্র্যাকটিস করে। তাদের সবাইকে আরএমও, ব্রাদার প্রভৃতি হেল্প করে দেন। তারা ছেলে মানুষ তো। কেন এরকম করে না আমি জানি, অথচ জানি না, মানে অনুমান করতে পারি। আপনাদের বোধহয় টাকা পয়সার সুবিধা হয়। তাছাড়া এই সিরিয়াস ক্ষেত্রে হাসি গল্প ছেলে মানুষ বেশ লাগে, মুড ভালো থাকে। তবে এদের একটু ভদ্রতা শিখিয়ে পাঠাতে পারেন, তাতে আমাদের ভালো লাগে। সেদিন থেকে আমার খাতির বেড়ে গেল। প্রকৃত নার্সদের পাঠানো হতে লাগলো। মেট্রনরা একবার করে দর্শন দিয়ে জিজ্ঞাসাবাদ করে যান। নির্বিঘ্নে আমার দ্বিতীয় অপারেশনটাও হয়ে গেল। সাপের ছোবল থেকে মুক্তি পেলাম, কিন্তু হাত আর সারে না, ব্যথা আর কমে না। পরদিন সকালে নতুন আয়া দুজনে এসে একজন আরেকজনকে ঠেলা দিয়ে বলছে, দেখতে পেলাম, ওই দেখ, সেই শুয়ে শুয়ে কলা খাওয়া পেশেন্টটা আবার এসেছে। কেমন লাগলো গল্পটি? আমি একদম এখনকার সময় হসপিটালগুলোর সঙ্গে আমি কিরকম আমি মিশিয়ে ফেললাম, আর না শেয়ার করে আমি পারলামই না। তার জন্য গল্পটাই বেছেছি। তাহলে গল্পটা সবাইকে আমি শোনাতে চাই। আশা করি অনেকেই এখনকার সময়ের সঙ্গে রিলেট করতে পারবেন। আজকের মতো নমস্কার। আশা করি সবার ভালোই লাগবে।